হ্যালো ক্লাস, আমি প্রান্ত বিশ্বাস। আশা করি সবাই খুব ভালো আছো। এলিট একাডেমির পক্ষ থেকে আজকে আমি প্রান্ত বিশ্বাস তোমাদের সাথে আছি নতুন একটা ক্লাসে। আজকের টপিক মূলত হচ্ছে ভেক্টর নিয়ে আলোচনা করবো। তোমরা যারা এসএসসি 2026 এবং 27 ব্যাচে যারা বাচ্চা কাচ্চা আছো তাদের কাছে একটা কঠিন একটা টপিক হচ্ছে ভেক্টর। তোমার হায়ার ম্যাথের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে তোমার কোশ্চেন আসে। জ্যামিতি পার্টে তুমি চেক করলে হয়তো বা কখনো ক হতে আসে বা কখনো ফুল একটা সৃজনশীল আসে ভেক্টর থেকে। অনেকেই ভেক্টর বুঝে না বা বোঝার চেষ্টা করে না। অনেকে আছে কনসেপ্ট ক্লিয়ার না করে জাস্ট উপপাদ্যগুলো পড়ে বা প্রমাণগুলো পড়ে, সেই জন্য বুঝতে পারে না। বাট ভেক্টর পড়তে গেলে সবার প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না রাখলে কোনো কিছুই বুঝবা না। আজকের মতো আমরা বেসিক ক্লাস করবো ভেক্টর সম্পর্কে। তোমাদের 9-10 বই যতটুকু বলা হয়েছে সেটার কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর আমি বর্তমানে হচ্ছে এইচএসসি ব্যাচের স্টুডেন্ট, এইচএসসি 27 ব্যাচ। আমি এখন কথা হচ্ছে কি তোমার হচ্ছে আমাদের যে হিস্ট্রিতে যে হায়ার ম্যাথ বইটা আছে সেখানে তেমন কিছু আলোচনা করা নেই। বাট তুমি যদি দেখো এইচএসসির যে হায়ার ম্যাথ বইগুলো আছে, এইচএসসির শুধু হায়ার ম্যাথ না, প্রত্যেকটা সাবজেক্টের তোমরা এখন যে পড়াশোনাগুলো করতেছো, তোমার হচ্ছে সাপোজ আমি হায়ার ম্যাথ ক্লাস নিয়েছি, আজকে হায়ার ম্যাথের কথাই বলতেছি। হায়ার ম্যাথ যে পড়তেছো তার ডাবল পড়াশোনা তুমি পাবা। যেমন ভেক্টরে তেমন কনসেপ্ট নাই। ভেক্টর জাস্ট তোমার কি পড়তে হইতেছে 3-4টা উপপাদ্য পড়লে কিন্তু ভেক্টর কমপ্লিট হয়ে যেতেছে তোমার 9-10-এ। কিন্তু তুমি যখন এইচএসসিতে যাবা তখন তোমার দেখা গেছে ভেক্টর তোমার একটা বই। তুমি ভেক্টর যদি না পারো তাহলে তোমার হচ্ছে ফিজিক্স পারবা না, তুমি ফিজিক্স কোনো কিছুই পারবা না। দেন হচ্ছে তোমার হায়ার ম্যাথও কোনো কিছু পারবা না। দেন কেমিস্ট্রি তো ভেক্টর লাগে আর ম্যাথও তো লাগে। সো ভেক্টরটা কত ইম্পর্টেন্ট তোমরা বুঝতেছো সম্ভবত। তা এখন থেকে ভেক্টরের কনসেপ্টটা ক্লিয়ার রাখো। এখন কিছুটা কনসেপ্ট ক্লিয়ার রাখলে দেখা গেছে যখন এইচএসসি লেভেলে যাবা তখন ভেক্টরটা বুঝতে আরো সুবিধা হবে। নতুন কিছু অ্যাড হবে, বাট এগুলো থাকবে, এসব নতুন কিছু অ্যাড হবে, তখন বুঝতে সুবিধা হবে। কিন্তু এখন যদি ভেক্টরটা স্কিপ করো তাহলে তোমার অনেক বড় বাস খাবা। যখন এইচএসসি লেভেলে যাবো, এইচএসসি লেভেলে এমনি সময় কম পাবো, তোমরা 2 বছর সময় পাবো না। তখন আসলে ভেক্টর শেষ করার মতো সময় থাকে না, কারণ ভেক্টর অনেক বড় একটা টপিক। একটা জিনিস বুঝবে, ভেক্টর এমন একটা ইম্পর্টেন্ট টপিক যে ভেক্টর যদি না পড়ো তুমি তাহলে এইচএসসি লেভেলে তুমি ফিজিক্স পারতেছো না, কেমিস্ট্রি পারতেছো না, এমনকি হায়ার ম্যাথও পারতেছো না। মানে ফিজিক্সের প্রত্যেকটা ম্যাথ সলভ করতে গেলে ভেক্টর তোমাকে মাস্ট বি লাগবে। তো চলি আমরা বেশি কথা না বলে আমরা এইচএসসিতে আসি, বর্তমানে এইচএসসিতে থাকি। যখন এইচএসসিতে যাবো তখন তোমাদের সাথে আবার দেখা হবে, আই হোপ। আসলে কি আমার আজকে হচ্ছে ভেক্টর নিয়ে ফার্স্ট ক্লাস, হায়ার ম্যাথে ফার্স্ট ক্লাস। দেখা গেছে একটু লাইট ম্যানেজ করতেছে না, এই পাশে হয়তো লাইটটাই বেশি পড়তেছে, একটু এগুলো স্কিপ করো। এই জন্য আমি এই পাশে লিখবো, শুধু ওই পাশে লিখতেছি না। অ্যান্ড আই হোপ পরবর্তী ক্লাস থেকে আরো বেটার কোয়ালিটি পাবা তোমরা। জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করো, আই হোপ বেসিক গুলো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আচ্ছা, ভেক্টর কি আসলে? প্রথমে আমাদের জানতে হয় যে ভেক্টরটা কি। আচ্ছা, ভেক্টর হলো একটা রাশি। এখন রাশিটা কি? এই পৃথিবীতে আমরা যে সকল কিছু পরিমাপ করতে পারি সেগুলো হচ্ছে রাশি। এই ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেগুলো হচ্ছে রাশি। এখন আমরা কি কি পরিমাপ করতে পারি? যেমন আমার কাছে এই যে আমার হাতে 3টা মার্কার আছে, 3টা মার্কার আছে, 1টা 2টা 3টা মার্কার আছে, আমি পরিমাপ করতে পারতেছি, তার মানে এগুলো হচ্ছে একটা রাশি। আবার ধরো আমার কাছে 5টা আপেল আছে বা 5টা আম আছে, এগুলো পরিমাপ করতে পারতেছি, এগুলো হচ্ছে রাশি। আবার ধরো তোমার কাছে 3টা বই আছে, ওগুলো হচ্ছে রাশি, কারণ তুমি পরিমাপ করতে পারতেছো, বইগুলো হচ্ছে রাশি এক একটা। কিন্তু মানে এক কথায় যেগুলো পরিমাপ করতে পারবো সেগুলো হচ্ছে রাশি। যেগুলো পরিমাপ করা যায়, যে সকল বস্তু পরিমাপ করা যায় সেগুলো হচ্ছে রাশি। কিন্তু কিছু যদি দেখো পরিমাপ করতে পারো না তোমরা, যেমন তুমি কান্না করতেছো, দেন হচ্ছে তোমার চোখের জল, তুমি কি পরিমাপ করে বলতে পারবা যে আমার এতগুলো চোখের জল আছে, দেন হচ্ছে আমার চোখ দিয়ে এত লিটার পানি পড়তেছে বা চোখের জল পড়তেছে, এগুলো পরিমাপ করতে পারবা না। কিন্তু তুমি কান্না করছো, তোমার হয়তো পরীক্ষা খারাপ হয়েছে বা তোমাকে কোনো কেউ বকছে বা কেউ মারছে, তুমি কান্না করছো, তুমি কি বলতে পারবা আমি এতটুকু কান্না করছি? এটাকে পরিমাপ করা যাবে না। কিন্তু আকাশে বাতাসের পরিমাণ কতটুকু আছে তুমি কি পরিমাপ করতে পারতেছো? পারবা না। দেন হচ্ছে বায়ুতে অক্সিজেন কতটুকু আছে সেগুলো কি তুমি পরিমাপ করতে পারতেছো? এক্সাক্ট পরিমাপ করতে পারতেছো? পারবা না। তো এগুলো হচ্ছে পরিমাপ করা যায় না, এগুলো হচ্ছে রাশি নয়। তার মানে ভৌত জগতে যে সকল জিনিস পরিমাপ করা যায় সেগুলো হচ্ছে রাশি, এবং ভেক্টর পরিমাপ করা যায়, সেজন্য হচ্ছে ভেক্টর হচ্ছে রাশি। কারণ রাশি আবার 2 প্রকার আছে। রাশিটা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে আমি বলি, একটা হচ্ছে তোমার স্কেলার রাশি, একটা হচ্ছে স্কেলার, আর আরেকটা হচ্ছে ভেক্টর। এখন আমরা বলি স্কেলার রাশি কোনটা, ভেক্টর রাশি কোনটা।
এখন দেখো কিছু রাশি আছে যেগুলা তোমার পরিমাপ করতে শুধু মানের প্রয়োজন হয়, ফোকাসটা পাচ্ছি না। কিছু রাশি পরিমাপ করতে শুধু মানের প্রয়োজন হয়, সেগুলো হচ্ছে তোমার স্কেলার রাশি। ধরো তুমি কোথাও গেছো, আচ্ছা আমি আগে কনসেপ্টটা ক্লিয়ার করে, যে সকল রাশি শুধু মান দ্বারা প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে স্কেলার রাশি। যেমন তোমার কাছে টাকা আছে, কত টাকা আছে তুমি জানো, তোমার কাছে টাকা আছে 10 টাকা আছে, তুমি 10 টাকা বললেই হবে, আর কিছু বলার দরকার নেই। তোমাকে কেউ জিজ্ঞাসা করো তোমার কাছে কত টাকা আছে, তোমার কাছে বললে হবে 10 টাকা আছে আমার কাছে, তাহলে হয়ে যাচ্ছে। আবার আর ভেক্টর রাশি কোনগুলো, যেসব রাশি তোমার পরিমাপ করতে মান এবং দিক দুইটারই প্রয়োজন হয়, যেসব রাশি পরিমাপ করতে মান এবং দিক দুইটারই প্রয়োজন হয়। ধরো এটা মুছি, হ্যাঁ ধরো, আচ্ছা ব্ল্যাক মার্কিং বোঝা যায়, হ্যাঁ ধরো, আচ্ছা ধরো এটা তোমার বাসায়, ধরো এটা হচ্ছে তোমার বাসা। এখন তোমার মা তোমাকে ফোন দিছে, ফোন দেয়া বলতেছে তুই কই, তুমি বললা হচ্ছে তুমি বাসা থেকে 5 মিটার দূরে আসো, সাপোজ তুমি বলতো বাসা থেকে 5 মিটার দূরে। এখন তোমার বাসার সামনে রাস্তা আছে, একটা রাস্তা আছে, মানে 3 দিকে রাস্তা আছে, 3 রাস্তার মোড়ে তোমার বাসা। এখন তোমার তো বলতে হবে তুমি কোন দিকে 5 মিটার দূরে আসো, এইদিকে নাকি এইদিকে, তুমি কোন দিকে 5 মিটার দূরে আসো। যদি না বলো তাহলে সে বুঝতে পারবে তুমি কোন দিকে 5 মিটার দূরে আসো। তো সেক্ষেত্রে তোমার কি বলা লাগতেছে, মান বলা লাগতেছে যে তুমি কতটুকু দূরে আসো, এবং দিক বলা লাগতেছে কোন দিকে তুমি দূরে আসো। তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, যেটার মানও দরকার দিকও দরকার। শুধু মান হলো তুমি বুঝতে পারবে না, বা শুধু দিক হলো তুমি বুঝতে পারবে না, মানে মান এবং দিক দুইটাই লাগবে, যে কোনো একটা হলে হবে না। এক্ষেত্রে যদি শুধু মান থাকতো, এটার যদি শুধু মান থাকতো, এই রাশিটা যদি তুমি দিক না বলতা, দিক তুমি বলো নাই শুধু মান বলছো, তাহলে এটা হবে শুধু ভেক্টর রাশি, সরি এটা হবে স্কেলার রাশি, তখন সেটা ভেক্টর হবে না। কিন্তু যেহেতু তোমার মানও বলছো তুমি দিকও বলছো, তো এটা ভেক্টর রাশি হবে। আরেকটা কনসেপ্ট আসলে বুঝতে পারো, আরেকটা কনসেপ্ট দিলে, সাপোজ আচ্ছা তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার স্কুল, সাপোজ আরেকটা বলি, তোমার একটা এটা স্কুল, আর এটা হচ্ছে তোমার স্কুলের ক্যান্টিন, তোমার স্কুলের ক্যান্টিন, হ্যাঁ। এখন তুমি তো ধরো তুমি স্কুল অনেক আগে থেকে পড়ো, তুমি সবকিছু চিনো, বাট আমি তোমার স্কুলে গেছি নতুন, আমি কিছু চিনি না সেখানে। আমি টিফিন টাইম হচ্ছে আমি ক্যান্টিনে যাবো, আমি তোমাকে জিজ্ঞাসা করছি ক্যান্টিন কোন দিকে বা কতক্ষণ লাগবে এখান থেকে যেতে, তুমি কি বলছো আমাকে যেতে হচ্ছে প্রায় এখান থেকে ধরো ক্যান্টিন 1.5 কিলো। আমি তোমাকে জিজ্ঞেস করছি কতটুকু দূরত্ব, তুমি বলছো 1.5 কিলো, যেতে হয়তো বা 5 মিনিট লাগবে ক্যান্টিনে যেতে। আর এখন 1.5 কিলো বললে তো হবে না, আমি তো কিছু চিনি না, আমাকে তোমার চিনাইতে হবে যে আমি কোন দিকে ক্যান্টিন। সো তুমি কি বললা যে সোজা যাবো, আমি সোজা গিয়ে দেন হচ্ছে আবার একটু ডানে গেলাম, ডানে গিয়ে আবার ডানে গেলাম, আবার এদিকে গেলাম, আবার হচ্ছে দিয়ে গেলাম, সোজা গিয়ে নিচে নামলাম, আবার ডানে গেলাম, আবার নিচে নামলাম, তাহলে ক্যান্টিন পেলাম। সো তুমি কি বলতেছো, ফার্স্টে আমাকে কি বললা, তোমার হচ্ছে 1.5 কিলো লাগবে যাইতে, তার মানে এটা কি, এই তুমি যে বললা 1.5 কিলো, এটা হচ্ছে তোমার মান, এটা কি মান, যেটা পরিমাপ করা যাচ্ছে এটা মান। আর কি বললা, এই যে এখান দিয়ে, এই যে আমাকে বললা যে এইখান দিয়ে যে আবার এখানে গিয়ে একটা দিক বলছো না তুমি, আমাকে ডিরেকশন তো দিছো, কোন দিক থেকে কোন দিকে ডিরেকশন দিছো না, সেটা হচ্ছে দিক, তার মানে এটাও একটা ভেক্টর রাশি। শেষমেশ কনসেপ্টটা কি দাঁড়ালো, যে ভেক্টর হলো যেগুলোর মান এবং দিক দুইটাই আছে, যে সকল রাশির মান এবং দিক দুইটাই আছে সেগুলো হচ্ছে ভেক্টর রাশি। কিন্তু কোনো রাশি যদি শুধু মান থাকে দিক না থাকে তাহলে সেটা হচ্ছে স্কেলার রাশি। মানে যে সকল রাশির শুধু মান আছে কিন্তু দিক নেই সেগুলো হচ্ছে স্কেলার রাশি, কিন্তু যে সকল রাশির মান ও দিক উভয়ই আছে সেগুলো হচ্ছে ভেক্টর রাশি। বুঝতে পেরেছো? এখন আসি ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করতে হয়। আচ্ছা, ভেক্টর রাশি প্রকাশ করা, ভেক্টরের ধারক রেখা, একটা কথা আছে ভেক্টর ধারক রেখা। ধরো একটা মানুষ, এটা একটা রাস্তা, ধরো এটা রাস্তা, এই রাস্তার এই প্রান্তে হচ্ছে ধরো একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই প্রান্তে হচ্ছে আরেকটা ব্যক্তি দাঁড়িয়ে আছে।
সেই ব্যক্তির নাম হচ্ছে এ আর এই ব্যক্তির নাম হচ্ছে বি। সো আমরা জ্যামিতিক ভাষায় কি বলতে পারি? রাস্তা, সমান রাস্তা না? এটা কি সমান রাস্তা না? এই যে স্ট্রেট যাচ্ছে না, এটা স্ট্রেট না, সমান রাস্তা না? এই যে এটা রাস্তা স্ট্রেট না, সমান না? আমরা জ্যামিতিক ভাষায় কি বলি? সমান্তরাল, সমান্তরাল রাস্তা। সমান্তরাল রাস্তা ধরো এ একজন ব্যক্তি দাঁড়ায় আছে এই প্রান্তে, একজন এই ব্যক্তি দাঁড়ায় আছে এই প্রান্তে, অপর প্রান্তে বি ব্যক্তি দাঁড়ায় আছে। এখন তারা একে অপরের সাথে দেখা করবে, সো এই যদি বি ধরো স্থির আছে, এই যদি বি এর দিকে যাইতে চায়, এ বি এর কাছে যেতে চাইলে তার কি করতে হবে? এই যে এই রাস্তা দিয়ে সোজা হাঁটতে হবে, এই রাস্তা সোজা হেঁটে বি এর কাছে যাইতে হবে। মানে আমাদের দূরত্ব কতটুকু? এই যে এ থেকে সোজা হাঁটবে, সোজা হেঁটে বি এর দিকে যাবে, তাই না? ধরো বি দাঁড়ায় থাকবে, বি হচ্ছে অলস, ওর যাইতে ইচ্ছা করে না, ওই স্থির দাঁড়ায় থাকবে, বাট এর দেখা করা দরকার, এই জন্য এ হচ্ছে এ থেকে বি এর দিকে যাবে। ধরো এ হচ্ছে তোমার একটা ছেলে আর বি হচ্ছে ধরো একটা মেয়ে। এখন মেয়েরা তো আসে না দেখা করতে, ছেলেদের যাইতে হয়, তো ছেলেটি কষ্ট করে যাইতে হয়। ধরো এটা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো মেয়েটা যাবে না, ছেলেটাই যাবে। জাস্ট কনসেপ্ট না, জাস্ট ছেলেটা যাবে। এখন কথা হচ্ছে যে ছেলে তো যাইতে চায়, তাহলে কি হবে? এ থেকে বি এর দিকে যাইতে হবে, কারণ বিতে সে দাঁড়ায় আছে, বিতে মেয়েটা দাঁড়ায় আছে। তো এই যে এ থেকে বি এর দিকে গেলাম, আমরা কি গেলাম? এ থেকে বি এর দিকে যাচ্ছি। সো ধরো এখানে হচ্ছে এ থেকে বি এর দূরত্ব ধরো 5 মিটার, ধরো 5 মিটার, এ থেকে বি এর দূরত্ব ধরো 5 মিটার। এখন এ থেকে বি এর দিকে যাচ্ছি, তো আমাদের ভেক্টরটা কি হবে? কি বলছি? ভেক্টর প্রকাশ করতে দিক এবং মান দুইটা লাগে। এই যে আমরা মান পাইছি না, আমরা একটা মান পাইছি না, এই যে 5 মিটার, এ বি এর মধ্যবর্তী দূরত্ব কত? 5 মিটার মান পাইছি না একটা। আবার আমরা দিক কি পাইছি? অবশ্যই পাইছি আমরা দিক। এই যে এ থেকে বি এর দিকে যাচ্ছে, সোজা হাঁটছে, এই যে দিক, এই যেটা হচ্ছে দিক, তার মানে ভেক্টর হবে হচ্ছে এ বি। কেন ভেক্টর এ বি হবে? কারণ ছিল এটা হচ্ছে আদিবিন্দু, ভেক্টরের আদিবিন্দু ছিল এ আর পাদবিন্দু হচ্ছে বি, মানে ভেক্টর শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে কোথায়? বিতে গিয়ে। সো ভেক্টর হবে হচ্ছে এ বি। ভেক্টর মানে এক কথায় ভেক্টর হচ্ছে কোন বিন্দুর আদিবিন্দু থেকে, প্রথম বিন্দু আদিবিন্দু থেকে শেষ বিন্দুর পাদবিন্দু হচ্ছে ভেক্টর। এই প্রথম বিন্দু আদিবিন্দু কোনটা? এই যে এ, এটা হচ্ছে আদিবিন্দু, আর শেষ বিন্দু কোনটা? শেষ বিন্দু হচ্ছে বি। সো ভেক্টর কি হবে? এ বি, ভেক্টর হবে এ বি। এখন কথা হচ্ছে শুধু কি এবি লিখলেই হবে? আমরা কি বলছি? ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই মান এবং দিক দুইটাই প্রয়োজন, সো ভেক্টর কি হয়েছিল? ভেক্টর হয়েছিল আমাদের এ বি। এখন কথা হচ্ছে এ বি যেহেতু ভেক্টরটা কোন দিক থেকে কোন দিকে গেছে? ভেক্টর ছিল এ থেকে, এ বি মানে কি? এ থেকে বি এর দিকে গেছে, ভেক্টরটা এ থেকে বি এর দিকে গেছে, সো দিক কি হবে? যদি এ থেকে বি এর দিকে গেছে, সেজন্য আমরা এ আগে লিখছি, বি আগে লিখছি। যদি বি থেকে এ এর দিকে আসতো, তাহলে ভেক্টর হতো বি এ। বুঝতে পারছো? তো এখানে যেহেতু আমরা শুধু এ থেকে বি এর দিকে গেছি আমরা, সেজন্য ভেক্টর হচ্ছে এ বি। আবার যদি বি থেকে এ এর দিকে আসতো, যদি কোশ্চেনে বলা থাকতো যে বিন্দুটা বি থেকে এ এর দিকে আসছে, তো সেক্ষেত্রে ভেক্টর হতো বি এ। যেহেতু কিন্তু এখানে যেহেতু বলছে এ থেকে বি এর দিকে, সেজন্য ভেক্টরটা হচ্ছে এ বি। যদি এ থেকে বি এর দিকে, তো দিকটা কি হবে? এ থেকে বি, এই যে এ, এই যে বি, এ থেকে বি এর দিকে যাচ্ছে, এটার মান কত ছিল? এটার মান ছিল 5। বলছিলাম এ বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5, এটার মান লিখবো আমরা 5, লিখলাম 5। এইভাবে লিখতে পারো। আবার ভেক্টর মান প্রকাশ অন্যরকম সিস্টেম আছে। এখন ভেক্টরের মান যে সবসময় প্লাস হবে তার তো কোনো মানে নেই, তাই না? ভেক্টরের মান অনেক সময় প্লাস, অনেক সময় মাইনাস হয়। এই জন্য ভেক্টরের মান কিভাবে লিখতে হয়? ভেক্টরের মান লিখতে হয় এই যে এ বি ভেক্টর লিখলাম না আমরা, এ বি ভেক্টর কোন দিকে গেছে? এ থেকে বি এর দিকে গেছে না, লিখলাম এ থেকে বি এর দিকে, এ বি ভেক্টর, দেন মডুলাস অফ এ বি, কেন মডুলাস অফ এ বি? কারণ ভেক্টরের মান কখনো প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। ভেক্টরের মান কখনো প্লাস হতে পারে, মাইনাস। মডুলাসের কাজ কি? প্লাসকে প্লাস রাখা এবং মাইনাস মানকে প্লাসে পরিণত করা। সেই জন্য মডুলাস দিছি। যখন বলবে ভেক্টরের মান কত, যখন তোমাকে কোশ্চেন করে ভেক্টরের মান কত, ফার্স্টে লিখবা হচ্ছে এবি ভেক্টর। যেহেতু এখানে ক্ষেত্রে যেহেতু এবি ভেক্টর এ থেকে বি এর দিকে,
ভেক্টর এ বি কোন দিকে যাচ্ছে ভেক্টর এ থেকে বি এর দিকে দিক দিব মাথার উপরে আমরা দিক দিব মাথার উপরে দিক দিব দেন হচ্ছে মডুলাস অফ এ বি মডুলাস অফ এ বি এখানে একটা দিক দিব দেন হচ্ছে মান কত মান হচ্ছে 5 ছিল না এটা 5 দিব ভেক্টর কখনো নেগেটিভ হয় না বুঝছো ভেক্টর কখনো নেগেটিভ হয় না তোমার দেখা যাচ্ছে দূরত্ব নেগেটিভ হতে পারে কিন্তু আমরা মডুলাস সাইন কেন ইউজ করছি যাতে হচ্ছে আমরা প্লাসকেও প্লাস রাখতে পারি মাইনাসকেও প্লাস করতে পারি বুঝছো তো মডুলাসের কাজ কি প্লাসকে প্লাস রাখে মাইনাসকে প্লাসে পরিণত করা ধরো এটার মান ছিল ধর একটা মডুলাসের ভিতর মান আছে হচ্ছে -5 এটা যখন ইকুয়াল এটা মডুলাস উঠাইলে হয়ে যায় +5 মানে মডুলাসের কাজ হচ্ছে মাইনাসকে প্লাস করো এবং প্লাসকে প্লাসই রাখা আশা করি বুঝতে পারছো না বুঝলে আমাকে নক করবা ও কমেন্টে বলবা আমি আবার বোঝাই দিব দরকার হলে পার্সোনালি বোঝাই দিব আমাকে আমার নাম্বার দেওয়া থাকবে কমেন্টে বা ডেসক্রিপশন বক্স সেখানে আমাকে নক দিবা আমি আবার বোঝাই দিব সমস্যা নেই আসলে আবার ভেক্টরে কিছু প্রকারভেদ আছে বুঝছো ভেক্টরে কিছু প্রকারভেদ আছে যেগুলো তোমার এমসিকিউ তে কাজে লাগবে যখন তোমার এমসিকিউ তে কাজে লাগবে আচ্ছা ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একক ভেক্টর কি ভেক্টর একক ভেক্টর এই যে ধরো একটা ভেক্টর এ বি হ্যাঁ একটা ভেক্টর এ বি রূপ মাথার উপর একটা ক্যাপ পরানো হয়েছে এবি মাথার উপরে ক্যাপ পরানো হয়েছে এর মানে কি এটা হচ্ছে একটা একক ভেক্টর জাস্ট এতটুকু বুঝে রাখো এখন বেশি কিছু বোঝার দরকার নেই কারণ এগুলো হচ্ছে এইচএসসি এর পড়া বাট এখানে জাস্ট কনসেপ্টটা নিয়ে রাখো যাতে মাঝে মাঝে এগুলো এমসিকিউ আসে সেজন্য বলো একক ভেক্টর মানে কি একক ভেক্টর মানে হচ্ছে সেই ভেক্টরের মান এক একক কোন ভেক্টরের মাথার উপর যদি ক্যাপ পরানো থাকে কোন ভেক্টরের মাথার উপরে যদি কোনো ক্যাপ পরানো থাকে সেটা হচ্ছে একক ভেক্টর একক ভেক্টরের মান কত 1 সেটা যে কোনো ভেক্টর হোক এবি ভেক্টর হোক বা বি ভেক্টর হোক যে কোনো ভেক্টর হোক সেই ভেক্টরের মান হবে 1 মানে একক ভেক্টর হলে সেই ভেক্টরের মান হবে 1 একক মানে কি এক তো কি বুঝতেছি একক ভেক্টর মানে 1 আর তো একক ভেক্টর সময় আরেকটু বলে দাও যেহেতু টপিক তোলা হয়েছে একটু বুঝাই দিই যেহেতু যদিও এটা হচ্ছে এইচএসসি এর পড়া এটা এসএসসি এর পড়া না তাহলে আমরা তো এই করছি স্থানাঙ্ক জ্যামিতি করছি তাই না এই যে এদিকে কি থাকে এদিকে হচ্ছে তোমার এক্স অক্ষ এদিকে হচ্ছে ওয়াই অক্ষ হ্যাঁ এখন কথা হচ্ছে একক ভেক্টরে কিছু আবার ধরন আছে তোমার এক্স অক্ষ বরাবর যখন আই এর উপরে কি বললাম আমরা কোনো ভেক্টরের উপরে যদি ক্যাপ পরানো থাকে তাহলে সেটা হচ্ছে একক ভেক্টর ধরো কোনো ভেক্টরের নাম হচ্ছে আই এই ভেক্টর যদি আই এর উপরে ক্যাপ পরানো থাকে ভেক্টর যদি আই এর উপরে ক্যাপ পরানো থাকে তাহলে বুঝবো কি সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এক একক সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এক একক মানে কি কোন একক ভেক্টর যদি আই এর উপরে ক্যাপ পরানো থাকে এই যে আই এর উপরে ক্যাপ পরানো থাকে আমি লেখাগুলো সব বুঝাচ্ছি আই এর উপরে যদি ক্যাপ পরানো থাকে তাহলে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আবার 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 যদি কোনো ভেক্টরের যে এর উপর যদি ক্যাপ পরানো থাকে যে এর উপর যদি ক্যাপ পরানো থাকে সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি বললাম কোন ভেক্টরের যদি এক্স এর উপরে কোনো একক ভেক্টর যদি এক্স এর উপরে ক্যাপ পরানো থাকে সরি যদি কোনো একক ভেক্টরে আই এর উপরে যদি ক্যাপ পরানো থাকে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আবার যদি কোনো একক ভেক্টরে জে এর উপরে যদি ক্যাপ পরানো থাকে সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর এগুলো মতো এমসিকিউ আসবে ধরো তোমার বলবে একক ভেক্টরের মান কত এটা বলবে আর কি তোমাদের দেখুন আসলে একক ভেক্টরের মান নির্ণয় করা যায় তোমার এইচএসসি তে যখন উঠবা তখন তোমাকে বলবে যে প্রমাণ করে একক ভেক্টরের মান যে 1 হয় তোর একটা ভেক্টর দিবে বলবে এটা একক ভেক্টর প্রমাণ করবা কিভাবে তখন তোমার অ্যানসারটা বের হবে 1 একক ভেক্টরের যে সূত্র সেটা সূত্রটা অ্যাপ্লাই করো এটার মান বের হবে 1 যদি 1 বের হয় তাহলে বুঝবা তোমার ম্যাথ ঠিক আছে যদি 1 বের না হয় তাহলে বুঝবা কোনো একটা টাকাম করছো কোন ঝামেলা করছো যে তোমার ম্যাথ মিলে নাই আচ্ছা এরপর আসলে ত্রিভুজ ভেক্টরের যোগ আর বিয়োগ এগুলা বুঝলে মূলত তোমার শেষ আপাতত তোমাদের হচ্ছে এসএসসির ভেক্টর শেষ আর এইচএসসি তে গেলে ভেক্টরের
গুণ ভাগ সবই পাবা। যেটা হচ্ছে সামান্তরিকের সূত্র পাবা, ত্রিভুজের সূত্র পাবা। আর সামান্তরিকের সূত্র পড়তে গেলে তোমার হচ্ছে তুমি পড়বা সামান্তরিকের সূত্র প্রত্যেক দিন পড়বা, প্রত্যেক দিনই পড়বা, কিন্তু তোমার কখনোই মুখস্থ হবে না। মনে হবে সামান্তরিক সূত্র তুমি ভুলে যাচ্ছ আর ভুলে যাচ্ছ। যাই হোক, এসএসসি তে উঠলে বুঝবা সায়েন্স কি জিনিস। এখন তো বুঝতেছো না, এখন তোমাদের শর্ট সিলেবাস, তোমার 26 ব্যাচে তো শর্ট সিলেবাস হচ্ছে, বইও ছোট ছোট, বুঝবা আচ্ছা এইচএসসি সময় বুঝবা কি প্যারা সায়েন্স। আচ্ছা যেন বললাম, এখন আমরা শিখবো ত্রিভুজের যোগ। ত্রিভুজের যোগ শিখবো। ধরো সরি ভেক্টরের যোগ শিখবো আমরা। ত্রিভুজের যোগ না ভেক্টরের যোগ, ভেক্টরের যোগ শিখবো। আচ্ছা ওকে দেখো, ধরো এটা একটা বিন্দু, এখান থেকে এটা একটা বিন্দু, এখান থেকে আচ্ছা এখন এটা একটা বিন্দু, ধরো এটা আচ্ছা এটা একটা বিন্দু, এটা এখান থেকে হচ্ছে তুমি এই দিকে নিচের দিকে 5 মিটার গেছো, নিচের দিকে 5 মিটার গেছো, নিচের দিকে 5 মিটার গেছো। আবার তোমার বন্ধু, তোমারই বন্ধু, আবার তোমার এক বন্ধু এখান থেকে, আবার ধরো তোমার বন্ধু এখানে দাঁড়ায় আছে, ধরো তোমার বন্ধু এখানে দাঁড়ায় আছে, এই যে তুমি এতটুকু যে হাঁটলা 5 মিটার হাঁটলা, 5 মিনিট পর তোমার বন্ধুর সাথে দেখা হয়েছে, তোমার বন্ধুর সাথে তুমি আবার সোজা হাঁটলা, সোজা, অন্যদিকে না গিয়ে সোজা হাঁটলা, সোজা এদিকে 5 মিটার হাঁটলা। মানে এখান থেকে তুমি যাত্রা শুরু করছো, এখন যাত্রা শেষ তোমার, তুমি চলে গেছো, তোমার বন্ধু চলে গেছে, তুমিও চলে গেছো। তুমি যাত্রা শুরু করলে এখান থেকে, শেষ করলা এখানে, শুরু করলা এখানে, শেষ করলা এখানে। আমি কি বলছিলাম, ভেক্টর যোগের ক্ষেত্রে কোন বিন্দুর প্রথম বিন্দুর আদি বিন্দু থেকে শেষ বিন্দুর পাদবিন্দুর যে যোগফল, যে পাদবিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব, সেটাই হচ্ছে তোমার ভেক্টরের যোগ। কি বলছিলাম, প্রথম বিন্দুর আদি বিন্দু থেকে শেষ বিন্দুর পাদবিন্দু মানে শেষ বিন্দুর যেখানে শেষ হবে, প্রথম বিন্দু যেখান থেকে শুরু হবে এবং শেষ বিন্দু যেখানে শেষ হবে, সেই দুটা বিন্দুর মাঝখানে যোগফল বা মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে তোমার ভেক্টরের যোগ আর কি। কি বলছি, প্রথম বিন্দুর আদি বিন্দু, প্রথম বিন্দু কোনটা, এখান থেকে আমরা যাত্রা শুরু করছি, এটা প্রথম বিন্দু আদি বিন্দু কোনটা, এটা এখান থেকে শেষ বিন্দু পাদবিন্দু, পাদবিন্দু কোনটা, শেষ বিন্দু কোনটা, এটা শেষ বিন্দু, পাদবিন্দু কোনটা, শেষ বিন্দু পাদবিন্দু হচ্ছে এটা। তো দুইটা যোগ করবো, কেমন ভাবে যোগ করবো, এই যে ভাবে যোগ করলাম, দুইটা যোগ করলাম। কিছু কি বুঝতেছো? ধরো এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন এ বি হচ্ছে এদিকে গেছে, বিসি এদিকে গেছে, তাই না? এ বি হচ্ছে এদিকে গেছে, বিসি এদিকে গেছে, তাই না? কি বলছিলাম, তোমার বন্ধুর সাথে দেখা হয়েছে, তুমি যাত্রা শুরু করছো সোজা নিচে দিয়ে গেছো, মানে এ থেকে বি দিয়ে গেছো, আবার বি কে তোমার বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধুকে নিয়ে তুমি সি পর্যন্ত গেছো, যাত্রা শেষ। আবার কি বলছিলাম, ভেক্টর যোগের ক্ষেত্রে প্রথম বিন্দুর আদি বিন্দু থেকে শেষ বিন্দুর পাদবিন্দু, তো দিক কোনটা হবে, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু দিকে হবে, তার মানে দিকটা হবে এদিকে, তাই না? দিকটা হবে এদিকে। তো এখান থেকে দুইটা সূত্র আসে, একটা হচ্ছে তুমি চাইলে এইভাবেও করতে পারো, পিথাগোরাসের সূত্র দিয়েও করতে পারো এখান থেকে চাইলে। আবার তুমি দেখা গেছে মান নাই, তখন তুমি কি করবো, তখন তোমার হচ্ছে তখন তোমার দিয়ে করতে হবে, তখন তোমার হচ্ছে যে ভেক্টরের যোগে যে সূত্র আছে, কনসেপ্ট আছে, ত্রিভুজ বিধি যে আছে, ওটা দিয়ে করতে হবে। আচ্ছা এখন বলি, তো কিছু কি বুঝতেছো যে আমরা কি বলছি, এই এসি হবে ভেক্টরের যোগফল, এসি ভেক্টরের যোগফল হলে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কিছু কি খেয়াল করছো, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি কোণ আছে, মানে সমকোণী ত্রিভুজ। এই যে এ থেকে বি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লম্ব, এ থেকে বি এটা হচ্ছে লম্ব, বি থেকে সি এটাও কি, এটা হচ্ছে ভূমি, লম্ব দিয়ে আছে, ভূমি দিয়ে আছে, এটা কি, এটা হচ্ছে অতিভুজ, এটা কি, এটা হচ্ছে অতিভুজ।
লম্ব দিয়ে আছে, ভূমি দিয়ে আছে, অতিভুজ বের করতে হবে। অতিভুজ হবে হচ্ছে ভেক্টরের মান। তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবা? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবা। পিথাগোরাসের সূত্র কি ছিল? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তার মানে কি এখানে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এসি না, তার মানে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব এবি প্লাস বিসি স্কয়ার। এবি কত? এবি দিয়ে আছে 5, 5 এর স্কয়ার করলে 25, বিসি হচ্ছে 5 স্কয়ার করলে 25 হবে, 50 হবে। সুতরাং এসি বের করতে হবে। এসি হচ্ছে √50। এটা হচ্ছে ভেক্টরের মান, এটা হচ্ছে ভেক্টরের মান। অবশ্যই দিকটা দিবা। দিকটা দিবা। বুঝছো কি বলছে? আবার বলতেছি আমি। দেখো তুমি হচ্ছে প্রথমে এ থেকে বি এর দিকে গেছো, দেন বি তে হচ্ছে তোমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তাকে নিয়ে তুমি বি থেকে সি এর দিকে গেছো। তার মানে কি তোমার এ থেকে বি একবার গেছো, বি থেকে সি গেছো। এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 5 মিটার, বি থেকে সি এর দূরত্ব আবার 5 মিটার। আমি কি বলছিলাম? ভেক্টর সূত্রের ক্ষেত্রে কোন বিন্দুর, ভেক্টর যোগের ক্ষেত্রে প্রথম বিন্দুর আদি বিন্দু থেকে শেষ বিন্দুর পাদবিন্দুর যোগফল, শেষ বিন্দুর পাদবিন্দুর যোগফল ও মধ্যবর্তী দূরত্ব। এখানে প্রথম বিন্দু কোনটা? এখান থেকে যাত্রা তুমি শুরু করছো, এই যে এখান থেকে যাত্রা শুরু করছো, এটা হচ্ছে আদি বিন্দু। আদি বিন্দুর প্রথম বিন্দুর আদি বিন্দু, এই যে আদি বিন্দু। আর শেষ বিন্দু কোনটা? মানে শেষ বিন্দু হচ্ছে এটা না, এটার পাদবিন্দু কোনটা? পাদবিন্দু হচ্ছে এটা। মানে এখানে যাত্রা শেষ করছো, দুইটা যোগফল। যোগফল কি? এ থেকে সি এর দিকে, দুইটা যোগফল এ থেকে সি এর দিকে। এ থেকে সি হবে হচ্ছে তোমার ভেক্টর যোগের ফলাফল। এখন এ বি দেখো, এটা কিন্তু সমকোণ ত্রিভুজ হচ্ছে। আমি আবার ত্রিভুজটা আঁকি। দেখো তোমার হয়েছে হচ্ছে কনসেপ্ট হচ্ছে এইভাবে, এ বি সি। কনসেপ্ট হয়েছে এইভাবে না? এই যে এ বি সি একটা কোণ কি? এটা সমকোণ ত্রিভুজ হয়েছে না? সমকোণ উৎপন্ন হয়েছে না? সমকোণ ত্রিভুজের সূত্র কি ছিল? পিথাগোরাস সূত্র কি ছিল? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে দেখো তোমার লম্ব দিয়ে আছে, লম্ব দিয়ে আছে 5 মিটার আর ভূমি দিয়ে আছে 5 মিটার। সো লম্ব বের করতে হবে না, অতিভুজ বের করতে পারবে না। অতিভুজের সূত্র কি? পিথাগোরাস সূত্র থেকে কি পাবে? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেই সূত্রটা অ্যাপ্লাই করে, সেই সূত্র অ্যাপ্লাই করে জাস্ট দিকগুলো ঠিক রাখছি এবং মান বসাইছি। মান আসছে হচ্ছে 50 √50। তোমরা ক্যালকুলেটরে নোট করে দেখবা। আশা করি বুঝতে পারছো। তারপরে যদি বুঝতে না পারো আমাকে বলবা প্লিজ, কমেন্টে বলবা, বা আমার পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে, সেখানে ফোন দিয়ে বলবো, আমি আবার বুঝে পাবো। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে লক করতে পারো, সেখানে ছবি তুলে পাঠাবো, সমস্যা আমি সলভ করে দিব। কেউ যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও, আমাদের একটা ফ্রি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তুমি ফ্রি সব এসএসসি সাজেশন পাবা, দেন লাইভ ক্লাসগুলো পাবা, রেকর্ড ক্লাসগুলো ফ্রি পাবা। মানে আমাদের এলিট একাডেমিতে যত সাজেশন দেওয়া হয় সেগুলো সম্পূর্ণ ফ্রি পাবা। কেউ অ্যাড হতে চাও অবশ্যই আমাকে হচ্ছে কমেন্টে বলবো, আমি তোমাকে অ্যাড করবো হোয়াটসঅ্যাপ গ্রুপ। এছাড়াও হোয়াটসঅ্যাপ আমি হচ্ছে গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো কমেন্টে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে অ্যাড হয়ে যাবো। ওকে, তাহলে ভেক্টর যোগ শিখলাম। এটা হচ্ছে ভেক্টরের সাধারণ যোগ। মান দিয়ে আসছো, তুমি কিভাবে যোগ করবা। এখন কথা হচ্ছে ভেক্টর যোগে ত্রিভুজ বিধি। ভেক্টর যোগে কি বিধি? ভেক্টর যোগে ত্রিভুজ বিধি। একটা ত্রিভুজ আছে এ বি সি। আচ্ছা, আগে সহজ থেকে শিখে আরেকটু বড় করে আর কিছু বেশি ছোট হয়ে গেছে। এই যে এ, এই যে বি, এই যে সি, এবিসি একটা ত্রিভুজ। এখন এ থেকে আমরা আগে আমি বোঝাই, আমি সবকিছু বোঝাই, তখন বুঝবে অটোমেটিক। এ থেকে বি এর দিকে একটা দিক দিই হচ্ছে বি থেকে সি। আচ্ছা, এক্ষেত্রে ত্রিভুজটা দেখো, আমরা একটা এবিসি ত্রিভুজ আঁকছি। এক্ষেত্রে দিকটা কোন দিকে দিছি? এ থেকে বি এর, একবার এ থেকে বি এর দিকে যাচ্ছে, আবার কিন্তু বিন্দুটা বি থেকে সি এর দিকে যাচ্ছে, আবার এ থেকে সি এর দিকে যাচ্ছে, তাই না? এটা কিন্তু সমকোণ ত্রিভুজ না। সমকোণ ত্রিভুজ হলে আমরা কিন্তু ইজিলি তোমার হচ্ছে পিথাগোরাস সূত্র বের করে ফেলতে পারতাম যে কি করা লাগতো। মানে যেহেতু সমকোণ ত্রিভুজ না, একটু ঝামেলা হবে। এটা হচ্ছে ত্রিভুজের নিয়ম। ত্রিভুজ নিয়ম অনুসারে দেখো, যে বিন্দুগুলো একই দিকে যাচ্ছে, যে বিন্দুগুলো একই দিকে যাচ্ছে, একই ক্রম অনুসারে যাচ্ছে। দেখো একই ক্রম বলতে কি বোঝাচ্ছে? এক্সাম্পল দিয়ে বুঝবা। এ থেকে এই বিন্দু থেকে এই যে দিক কোন দিকে দিচ্ছি? দিক দিচ্ছে এ থেকে বি এর দিকে দিক দিচ্ছি। আমি একবার দিক দিচ্ছি কোন দিকে? এ থেকে বি এর দিকে। আবার কোন দিকে? বি থেকে সি এর দিকে। মানে এ থেকে বি যাওয়ার পরও কিন্তু
সি থেকে বি যায় নাই, ও কিন্তু ঠিকই বি থেকে সি গেছে, মানে ও কিন্তু তার ধারা ঠিকই রাখছে, এ থেকে বি যাওয়ার পর বি থেকে সি তে গেছে, মানে জিনিসটা এইভাবে চলতেছে না। কিন্তু ওকে আবার সি থেকে এতে গেছে, ও কিন্তু এ থেকে সি তে গেছে, ও সি থেকে এতে গেছে, এ থেকে সি তে গেছে। মানে কি, যেসব ত্রিভুজে যে দুইটা বাহু, ত্রিভুজের ভেক্টর কেটে তিনটা বাহু পাবা, তিনটা বাহুর মধ্যে দুইটা বাহু হচ্ছে একই দিকে যাবে, মানে একই ধারা অনুসারে যাবে। যেমন এটা এ থেকে বি তে গেছে আর বি থেকে সি তে গেছে, সে চাইলে সি থেকে বি তে যাইতে, কিন্তু যায় নাই, সে এ থেকে বি তে গেছে এবং বি থেকে সি তে গেছে। কিন্তু সি কিন্তু ধারা অব্যাহত রাখে নাই, সে আবার এ থেকে সি তে গেছে। তো সেক্ষেত্রে হবে কি, যেই বাহুগুলো একই দিকে যাচ্ছে, মানে এ থেকে বি এর দিকে গেছে, এবার সে বি থেকে সি এর দিকে গেছে, মানে একই ধারা অনুসারে যাচ্ছে, সেগুলোর যোগফল অন্য আলাদা যে বাহু, আরেকটা যে বাহু থাকবে, যে বাহুটা মানে একই ধারা অব্যাহত করবে না, সেই বাহুটার সমান হবে। কি বললাম, মানে আমি আগে লিখি তারপর বুঝবা। এক্ষেত্রে ভেক্টর হবে কি জানো, এ বি প্লাস বি সি ইজ ইকুয়াল টু এসি। আচ্ছা আমি বলি, এখন বোঝাই আমি কেন হলো এটা, বোঝাই আর কি। কি বলছিলাম, যে ভেক্টরের ক্ষেত্রে ভেক্টরের ত্রিভুজ ভিত্তির ক্ষেত্রে যে ভেক্টর গুলা, যে ত্রিভুজের তিনটা বাহু থাকে, তিনটা বাহুর ক্ষেত্রে যে দুইটা বাহু দেখবো, দুইটা বাহু হচ্ছে একই দিকে যাবে, মানে একই ধারা অনুযায়ী যাবে। মানে কি, এই ত্রিভুজের ক্ষেত্রে থাকো, এ থেকে বি এর দিকে গেছে, এ কিন্তু এই দিকটা কোন দিকে গেছি, দিকটা হচ্ছে এই যে দিক দিছি যে আমি এ থেকে বি এর দিকে দিক দিছি না আমি, কিন্তু সে এ থেকে বি এর দিকে গেছে, আবার সে কিন্তু বি থেকে সি এর দিকে গেছে, মানে একই ধারা চলতেছে, এ থেকে বি, বি থেকে সি, এ থেকে বি, বি থেকে সি। তো সেক্ষেত্রে যে দুইটা বাহু একই দিকে যাবে, মানে একই ধারা অব্যাহত করবে, সেই দুইটা বাহুর যোগফল অপর যার একটা বাহু থাকবে যেটা হচ্ছে একই দিকে যাবে না, এটা কিন্তু একই দিকে যায় না, এটা এ থেকে বি থেকে সি, বি থেকে সি থেকে গেছে। যদি একই ধারা অব্যাহত থাকতো তাহলে সেটা সি থেকে এ এর দিকে যেত, কিন্তু এটাকে সি থেকে এর দিকে গেছে না, এটা এ থেকে সি এর দিকে গেছে, ওটা ধারা অব্যাহত রাখিনি। তো সেক্ষেত্রে কি হবে, এ থেকে ভেক্টর হবে হচ্ছে যে দুইটা বাহু একই ধারায় গেছে, সেই দুইটা বাহুর যোগফল ইজ ইকুয়াল টু অপর যে বাহুটা ছিল যেটা একই ধারায় যায় না সেটা সমান। তাহলে কি, এই আমি আবার লিখছি, ধরো এখানে একই দিকে কোনটা গেছে, এ বি একবার গেছে, সো এ বি আবার বি থেকে সি তে দিয়ে গেছে, তার মানে প্লাস বি সি। কি বলছে, অপর বাহু যেটা হচ্ছে বাদ থাকবে, বাদ আছে কোনটা, এসি, এটা একই দিকে যায় নাই, তার মানে এটা কি, এটা ইজ ইকুয়াল টু এসি। অবশ্যই ভেক্টর সাইন গুলো দিবা, মানে কোন দিকে যাচ্ছে ওগুলো দিবা। তো এটাই হচ্ছে কনসেপ্ট, আর তোমাদের বই এর থেকে বাইরে তেমন কিছু নাই। হ্যাঁ আছে, একটা জিনিস আছে কি, বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর আছে, বিপরীত ভেক্টর কি তোমাদের বলি, বিপরীত ভেক্টর, আমরা ভেক্টর মান প্রকাশ করতে চাই, বিপরীত ভেক্টর কোনটা, ধর একটা ভেক্টর আছে, ধর একটা ভেক্টর আছে এ বি, আরেকটা ভেক্টর কি মাইনাস এ বি, দিক সেম সবই সেম, দিকও সেম সবই সেম, জাস্ট মানে আগে মাইনাসে বসবে, সেটা হচ্ছে বিপরীত ভেক্টর। এটা হচ্ছে এটার বিপরীত ভেক্টর। আরেকটা ভেক্টর আছে কি তোমাদের হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরটা কি, যে ভেক্টরের মান হচ্ছে শূন্য, যে ভেক্টরের মান কোনো মান নাই সেটা হচ্ছে শূন্য ভেক্টর। আরেকটা ভেক্টর সমান ভেক্টর, যে ভেক্টরের মান এবং দিক মানে অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু এ বি বা এ ইজ ইকুয়াল টু বি, অর্থাৎ যে ভেক্টরের মান এবং দিক, মান এবং দিক দুটাই সমান, সেটা হচ্ছে সমান ভেক্টর বা সমভেক্টর। অসম ভেক্টর জানো কি, অসম ভেক্টর যেটা মান এবং দিক দুইটা সমান না, মানে সমান ভেক্টর উল্টা হচ্ছে অসম ভেক্টর, যেটা মান এবং দিক দুইটাই সমান না। তোমার ক্লাস রেকর্ড হয়েছে 34 মিনিট 17 সেকেন্ডে ক্লাসটা হয়েছে আপাতত। আসলে ভেক্টর নিয়ে আর কিছু বলার নেই, এগুলো হচ্ছে বেসিক ছিল, ভেক্টরের বেসিক। তো অনেকে দেখবা 3 ঘন্টা ক্লাস করে আসছে ভেক্টরের বেসিক নিয়ে, 2 ঘন্টা ক্লাস করেছে। আমি এতক্ষণ ক্লাস করবো না, কারণ আমি আজের কথা বলি, যতটুকু বোঝানো দরকার একটা স্টুডেন্টকে বোঝানোর জন্য এতটুকু এনাফ। আই থিঙ্ক 34 মিনিট হয়েছে, হয়তো বা বড় 40 মিনিট হবে। আসলে এটা ছিল মূলত বেসিক ক্লাস, বেসিক প্রো ক্লাস ছিল। এখন কথা হচ্ছে, এটা তোমার যদি এটা ভালো লাগে আমাকে বলবা, কমেন্টে দয়া করে বলবা। আর তোমাদের যে কোনো টপিকে ক্লাস লাগবে অবশ্যই আমাকে কমেন্টে
বলবা পার্সোনালি আমাকে ইনবক্স করবা, আমার নাম্বার দিয়ে থাকবে, হোয়াটসঅ্যাপ আমার, ফেসবুক আইডি সবই দিয়ে থাকবে আমার, সেখানে আমাকে জানাবে। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে চাইলে অ্যাড হতে পারবা তোমরা, সম্পূর্ণ ফ্রি একটা গ্রুপ আছে যেখানে তোমার লাইভ ক্লাস পাবা, দেন আমাদের সব সাজেশন ফ্রিতে পেয়ে যাবা। আর যদি কেউ কোর্সে ভর্তি হতে চায় আমার সাথে কন্ট্যাক্ট করবে অবশ্যই, আমাদের ম্যানেজমেন্টের নাম্বার দিয়ে থাকবে কমেন্টে, সেখানে হচ্ছে কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে হচ্ছে কন্ট্যাক্ট করবো আমাদের সাথে। আমার হচ্ছে ফার্স্ট ক্লাস তো, এই জন্য তোমার লাইট ব্যালেন্সটা ঠিক হয় না, আশা করি পরবর্তী ক্লাস থেকে লাইট ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। পরবর্তী ক্লাসে লাইট ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আজকের ক্লাসে এই পর্যন্ত ছিল, আশা করি সব যতটুকু বুঝেছি ততটুকু বুঝতে পারছো। আসলে 19 যদি ভেক্টর পড়তে যাও এতটুকু বুঝলে না, আর কিছু বোঝার দরকার নেই ভেক্টরে। এরপরে কতগুলো উপপাদ্য আছে, 3-4টা উপপাদ্য করলে ভেক্টর অধ্যায় শেষ। এর থেকে বেশি ভেক্টর থেকে কিছু আসবে না তোমাদের 19। বাট এসএসসির ক্ষেত্রে ভেক্টরটা মাস্ট বি ইম্পর্টেন্ট, যেখানে হচ্ছে তোমার ভেক্টর ছাড়া কোনো কিছু সম্ভব না। তুমি পারো ফিজিক্স, না পারবা কেমিস্ট্রি, না পারবা হায়ার ম্যাথ, মাঝে মাঝে দেখি বায়োলজি তো ভেক্টর লাগে। সো ভালো থেকো, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগবে, এবং তোমাদের কেমন ভালো লাগছে এবং ক্লাসটা কেমন লাগছে, এবং হচ্ছে তোমার আমার কোন কোন বিষয়গুলো তোমার বুঝতে সমস্যা হয়েছে, কোনগুলো বুঝতে ভালো লাগছে, এগুলো হচ্ছে তোমার হচ্ছে কমেন্টে জানাবা, অবশ্যই জানাবা। যে আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এবং যারা চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, যাতে তোমার কাছে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে এসে পড়ে। সো এখানে আজকে এই পর্যন্তই, বাই, সবাই ভালো থাকবা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আই হোপ ভেক্টরে তোমার হচ্ছে সিকিউ সলভ নিয়ে আসবো, দেন হচ্ছে 3-4টা উপপাদ্য, জাস্ট 4টা উপপাদ্য করলে ভেক্টর অধ্যায় শেষ, আর কিছু করার দরকার নেই, ওইখান থেকে কোশ্চেন আসবে, ওগুলা সলভ করবো আশা করি পরবর্তী ক্লাসে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং পড়াশোনা ঠিক মতো করো।